শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান শুরু করছি সমাজ বসুর লেখা একটি আধুনিক গান দিয়ে। গানটির সুরকার ও সঙ্গীতায়োজন অশোক ব্যানার্জি, শিল্পী আকাশ লীনা। टिमक 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 रे, टिमक टिमक रे, टिमक 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 जोनक जला रे, जोनक जला रे, ओई जोड़ी पोना जो छोना, सोना सोना जो छोना, मोने अमर आग लगाइछे, आग लगाइछे। टिमक 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 रे, टिमक टिमक रे। टिमक 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 चंद्रकला रे, चंद्रकला रे, मन मानिनी फुल कामिनी स्वप्न मुकुल जामिनी, चोखे আমার রং লাগাইছে, আরে রং লাগাইছে। দিমাক 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 রে, দিমাক দিমাক রে। ছলক 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 ঘুঙুর চলা রে, ঘুঙুর চলা রে, ওই লহর লহর লহরি যাই ভেসে বিভাবরি, চরণেতে ছন্দ জাগাইছে, ছন্দ জাগাইছে। ছলক 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 রে, ছলক ছলক রে। ধিমক 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 জোছন গলা রে, জোছন গলা রে, ওই রাত জাগা পাখি যে সোহাগ মাখা মাখি যে, বুকে আমার প্রেম জাগাইছে, প্রেম জাগাইছে। ধিমক 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 রে, ধিমক ধিমক রে। टिमक 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 रे, टिमक टिमक रे। दिमक 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 रे, दिमक दिमक रे। छलक 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 रे, छलक छलक रे। धिमक 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 रे, धिमक धिमक रे। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গাঁয়ে অবলম্বনে একটি কাব্যনাট্য কোনো এক গাঁয়ে, সংকলন সুধাংশু ঘোষ, গ্রন্থনায় পাপড়ি মুখার্জি ও ভাস্কর ভট্টাচার্য। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া,
চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের খাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, মোদের ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এসব হলো মোদের গায়ের কথা। প্রতি বছর বৈশাখের এই দিনে কৃষ্ণচূড়ার তলে রবি ঠাকুর দিতেন দেখা ফুলমালা আর চন্দনেরই ফোঁটায়। গায়ের মাঝে বসত সুরের বাসর, প্রদীপ শিখা জ্বালিয়ে দিয়ে কবি শুরু করতেন আনন্দেরই আসর। এখন সেসব অনেক দিনের কথা, সময় ছুটেছে ব্যস্ত ঘড়ির কাঁটায়। আমরা দুজন ছিলেম গাঁয়ের সাথী, 22 বছর হয়নি মোদের দেখা। 22 বছর ধরে দৈনন্দিন কাজকর্মের ঝড়ে ঘুরেছি বাহিরে, ভুলিনি তবু সেই দিনের সেই কথা। আমি বললেম, সাথী কাজের তরে হবে যেতে বাহির। সে বললে, কবে, কখন, কোথায় দেখা হবে? আমি বললেম, জীবনযাত্রা রথে থাকবো যে কোন পথে, নিজেই আমি জানি না সন্ধান। সন্ধ্যাবেলায় এ কোন খেলায় করলে নিমন্ত্রণ? ওগো আমার সাথী, হঠাৎ কেন চমকে তোলে শূন্য এ প্রাঙ্গণ রঙিন শিখার বাতি? যে সুর তুমি শিখিয়েছিলে বসে আমার পাশে, সকালবেলায় বটের তলায় শিশির ভেজা ঘাসে, সকল চিন্তা উধাও করে অকারণের টানে অবুঝ ব্যথার চঞ্চলতা জাগিয়ে দিলে প্রাণে। আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে? রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিয়ে তোমায় চাহিনু সাথীর মুখপানে। কহিলাম ধীরে, তবে আসি। অমনি ফিরায় মুখখানি, নত শিরে চক্ষু পরে বস্ত্রাঞ্চল টানি। অমঙ্গল অশ্রুজল করিল গোপন, অন্তরের অন্তহীন অশ্রু পারাবার উদ্বেলিয়া উঠেছিল হৃদয় আমার। তারপর
জীবনের স্রোতে নিজেকে দিলাম সঁপে, গাঁয়ের কথায় রইল না কো মনে। সাথী আমার হারিয়ে গেল দূর এক গাঁয়ের কোণে। মাটির পৃথিবী পরে আঁখি মেলি যবে, দেখি সেটা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে। বিচিত্র বোধের ভুবন, লক্ষ কোটি মন, একই বিশ্ব, লক্ষ কোটি জনে, রূপে রসে নানা অনুমানে। হয়তো আমার সাথে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে, মোরা দিনের নারীর মধ্যে দপদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণীর পাগলামি। 22 বছর পরে বৈশাখের এই দিনে কবির জন্য নিলেম একটি মালা। জন্মদিনে দেবতারে জুড়াতে মোর সাথী হারার জ্বালা। সন্ধ্যা হয়ে আসে, সোনা রঙের ধূসর আলো ঘিরল চারিপাশে। বাহির থেকে চলেছি আজ ঘরে, নৌকাখানা বাঁধা আমার মধ্যিখানের গাঙে। অসীম আকাশ মিলেছে ওই গাঙের সীমানাতে, ওই অজানা জড়িয়ে আছে জানা শোনার সাথে। হঠাৎ দেখি কৃষ্ণচূড়ার তলে কবি আমার বসে আছে একা অশ্রু জলে। অন্ধকারে আবছা আলোয় শুধাই আমি তারে, হেথায় কেন বসে কবি আজি জন্মদিনে? কবি শুধায়, গাঁয়ের মেয়ে আসবে হেথায় বকুল মালা নিয়ে। জন্মদিনে সেই মালাটি মোর চরণে দিয়ে বলবে, বলো কোথায় আছে আমার সুরের সাথে? সেদিন বসে রাতে বকুল বিথির তলে, উছল চোখের জলে, পরনে তার ঢাকাই শাড়ি, সিঁদুর টিপটি ভালে। দক্ষিণ হাতে ফুলের সাজি, সঘন কালো কেশে, বকুলমালা বক্ষে তাহার দুলিছে নিঃশ্বাসে। কাশের বনে শূন্য নদীর তীরে আমি এসে শুধাই তারে ডেকে, একলা পথে কে তুমি যাও নারী? নীলাম্বরের আঁচলখানি ঘিরে, কাজল নয়ন ক্ষণেক তরে আমার দিকে তুলে শুধালো সেই নারী। সাথী হারা আমি যে এক সাথী, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ওগো আমার কবি, চিত্ত আমার উঠেছে পল্লবী। 22 বছর পরে তোমার এই জন্মদিনে মোর সাথীকে পেলেম নতুন করে। আমি যে তাই অজানাদের দলে, তোমার মালা এলো আমার গলে। তাই তো বলি জন্মদিনে আবার এসো কবি, মনের বেদনা যত করিও উদ্ধার। প্রাণহীনে দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়।
মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমরা বারংবার তোমারে করি নমস্কার। আজকের নাটক ডিউটি গল্পের ছায়া অবলম্বনে সত্যব্রত, রচনা অভয়চরণ দে, নাট্যরূপ ও নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয় সুধাংশু ঘোষ, শান্তনু চট্টোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য, নবনীতা ব্যানার্জি ও পিউ চক্রবর্তী। দমদম পোস্ট অফিসের পিয়ন সত্যব্রত পোস্টমাস্টারকে তার দীর্ঘদিনের অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে বিটটায় সত্যব্রত চিঠি বিলি করে সেই বিটটা সে চেঞ্জ করবার জন্য আবেদন অনুরোধ বহুদিন ধরে করে আসছে, কিন্তু পোস্টমাস্টারের সে বিষয়ে কোনো উদ্যোগ নেওয়ার নাম নেই। বরং তিনি বলেছেন, যদি ওই বিটে কাজ করতে না পারো তাহলে চাকরি ছেড়ে দাও। এসব বিষয় নিয়ে সেদিন পোস্টমাস্টারের সাথে সত্যব্রতর একটু আধটু কথা কাটাকাটিও শুরু হয়ে গেল। আরে আমার কথাটা, আমার কথাটাও তো আপনাকে, আরে আমার কথাটা আগে শুনুন না। হচ্ছে না, কথা হচ্ছে না। না না হবে, আপনি আমার কথাটা আগে শুনতে দিন না। কি হচ্ছেটা কি? নিজেদের মধ্যে ঝগড়া করবে না ডিউটি করবে? আমি তো ডিউটি করব না বলিনি, বলেছি আমাকে 7 নম্বর বিটে আর ডেলিভারি করতে পাঠাবেন না। তুমি না গেলে 7 নম্বরে কে যাবে সত্যব্রত? আরো তো 5 জন আছে, তাদের যেতে বলুন। আরে ওরা সব নতুন, তুমি সব থেকে পুরনো লোক, তোমার সব বিটগুলো জানা আছে। ওদের অনেকেরই অসুবিধে হতে পারে। ও, ওদের অসুবিধাটা অসুবিধে, আর আমার অসুবিধাটা নয়। ওফ, আরে তোমার অসুবিধাটা কি হচ্ছে বলো তো? কি অসুবিধাটা বলো? 7 নম্বর বিটে ওই বাড়িটার ওই মহিলা রোজ আমাকে একই প্রশ্ন করেন, আমার কোনো চিঠি আসেনি। 81 নম্বর ওই বাড়িটার জানলার রড ধরে তিনি অপেক্ষা করেন আমার জন্যে প্রতিদিন। এমন নাছোড়বান্দা করেন যে আমি পালাবার পথ পাই না। দাদা, ও দাদা, আমার নামে কোনো কিছু আসেনি? বলুন না ও দাদা, একটু ভালো করে খুঁজে দেখুন না দাদা, ও দাদা। না, আপনার কিছু নেই, থাকলে তো আমি দিয়েই যেতাম। আপনি কেন যে প্রত্যেকটা দিন একই কথা জিজ্ঞাসা করেন বুঝতে পারি না। আসলে আমার নাম সর্বাণী সেন, সেনপাড়া লেনে আমার নামেই চিঠিটা আসবে। আগেও আসতো, মাসখানেক হলো কোনো চিঠি আসেন না। দেখুন না দাদা, ভালো করে একটু খুঁজে দেখুন না, চিঠিটা এয়ার মেলে আসবে। বলছি তো, কোনো এয়ারমেলের চিঠি আজ নেই। নেই? আচ্ছা দাদা, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? মানে পোস্ট অফিসের কোনো ডেস্কে অবহেলায় পড়ে নেই তো? দিনের পর দিন সেই একই কথা শুনতে হয়, এড়িয়ে যেতে পারি না, তার করুণ মুখের দিকে তাকানো যায় না। তাই বলছিলাম একটু অন্য বিটে দিলে আমার সুবিধে হয়। মহিলা মানে কেমন বয়স? বিবাহিত? বয়স আর কত হবে, 30। হ্যাঁ, বিবাহিত। বউটাকে দেখলে না আপনারও মায়া হবে স্যার। পরনে শাড়ি, ব্লাউজ জীর্ণ, মুখে চোখে কালি লেপটে আছে, চুলে তেল নেই, অগোছালো, ছড়ানো, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। তবে দেখে বোঝা যায় একদিন কিন্তু ওর রূপের জৌলুস ছিল। বাড়িতে আর কে আছে? মানে তুমি কি কখনো খেয়াল করেছো সত্যব্রত? বাড়িতে আরেকজন বিধবা মহিলা আছেন, উনিও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকেন। বেশ বুঝতে পারি একটা কিছুর প্রতীক্ষায় তারা দিন গুনছেন। আমাকে দেখতে পেলে সেই একই কথা, দাদা
ও দাদা, আমার নামে কোনো চিঠি এসেছে? আমার নাম সর্বাণী সেন। একটু ভালো করে দেখুন না দাদা, দাদা দয়া করে দেখুন না আমার নামে। যখন বলি না নেই, তখন তিনি কেমন ভেঙে পড়েন। তার চোখ দিয়ে টস টস করে জল পড়ে। আমার খুব কষ্ট হয় স্যার। ব্যাপারটা খুব বেদনাদায়কও বটে। তারপর তুমি তো আবার সংসার করনি, তাই ওই মহিলার জন্য তোমার দুঃখ হওয়াটা স্বাভাবিক। দেখুন স্যার, আমি জানি ছোটোখাটো সেন্টিমেন্ট নিয়ে এই ডাক পিয়নের কাজ করা যায় না। আমরাই তো কত সুখ দুঃখের খবর বাড়িতে বাড়িতে পৌঁছে দিই। কিন্তু বিশ্বাস করুন স্যার, ওই মহিলাটির কাতর আবেদন আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে সত্য, ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস ভাবা যেতে পারে, বুঝেছ? 6 নম্বর বিটে যে আছে তাকে একবার ভালো করে 7 নম্বর বিটটা চিনিয়ে দাও, তারপর দেখছি কি করা যায়। দিন 7 পেরিয়ে যাওয়ার পর সত্যব্রতর মনটা এই ঘটনায় খুব খারাপ হয়ে গেল। পোস্টমাস্টারও তেমন কিছু করে উঠতে পারলেন না। 7 নম্বর বিটে অনেক গলি খুঁজে আছে, বাইরের আছে, তাই 7 নম্বরে কেউ যেতে রাজিও হলো না। ঠিক দিন 10 পর সত্যব্রত সেদিন সকাল 9টায় পোস্ট অফিসে চিঠি বাছাই করতে করতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। চিঠির ঠিকানাগুলো দেখতে দেখতে হঠাৎ চোখটা আটকে গেল 81 নম্বর সেনপাড়া। সর্বাণী সেনের একটা এয়ারমেলের চিঠির ওপর। ঠিকানাটা ভালো করে একাধবার নয় 2-4 বার পড়ে নিল সত্যব্রত। না, কোনো তো ভুল নয়, এটা তো ওই মহিলারই চিঠি, সর্বাণী সেনের চিঠি। কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে সত্যব্রত। আজও ঠিক একইভাবে দাঁড়িয়ে আছেন সর্বাণী সেন 81 নম্বরের ঠিকানায়। সেই একই অপেক্ষা, সেই একই প্রত্যাশা। সত্যব্রত হাসি মুখে সাইকেল থেকে নামে। সর্বাণী সেন কিছু বলার আগেই চিঠিটা দেবার জন্য হাত বাড়ায় সত্যব্রত। হাত থেকে ছোঁ মেরে চিঠিটা কেড়ে নেয় সর্বাণী সেন। চিঠির খামটা তাড়াতাড়ি ছিঁড়তে ছিঁড়তে তিনি বলে ওঠেন, দাদা, আপনি যে আমার কি উপকার করলেন তা বলার নয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ওইসব বলে লজ্জা দেবেন না। এটা তো আমাদের ডিউটি। ঠিক ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়াটাই তো আমাদের কাজ। যান যান। সত্যব্রত ভালো করে সর্বাণী সেনের মুখের দিকে তাকায়। তার মুখের ওপর আজ কেন যেন একটা প্রশান্তির আলো। চিঠিটা পড়তে পড়তে মিসেস সেন কেমন যেন করে উঠল। জানলার ধাপির ওপর সপাটে মুখ থুবড়ে পড়ে গেল। চিঠিটা হাত থেকে পড়ে গেল। তারপর তার দেহটা মেঝেতে লুটিয়ে পড়ল। আওয়াজ শুনে ভেতরে ঘর থেকে বৃদ্ধা শাশুড়ি চেঁচিয়ে উঠল, কি হলো? ও বৌমা, পড়ে গেলে নাকি? কি গো? বৃদ্ধা শাশুড়ি সম্ভবত চোখে দেখতে পান না, তাই দেওয়ালটা ধরে ওঠেন। হাতড়াতে হাতড়াতে বাইরে আসেন। বৌমা কোথায়? কি হলো? কথা বলছো না কেন? বৌমা কি হয়েছে গো? কার চিঠি? বৌমা, ও বৌমা, দেখো কি গো, কথা বলছো না কেন? বৌমা, কার কার চিঠি এলো? এই আকস্মিক ঘটনায় সত্যব্রত হতভম্ব হয়ে যায়। চিঠিটায় কি এমন লেখা আছে যার জন্য মহিলা অচৈতন্য হয়ে গেলেন? চিঠিটা পড়বার জন্য সত্যব্রতর খুব ইচ্ছে হলো,
কিন্তু সাথে সাথে মনে হলো পরের চিঠি পড়া পাপ। বাবা বলেছিল পরের চিঠি তার সম্মতি ছাড়া কখনো পড়বে না। মনে রাখবে, পরের চিঠি পড়া পাপ। কিন্তু সত্যব্রত আজ যে নিরুপায়। মেঝের পাশে পড়ে থাকা চিঠিটা তুলে নেয় সত্যব্রত। কাঁধের ব্যাগটা সামনে নিয়ে চিঠির গোছাগুলো জানলার কাছে রেখে এয়ারমেলে পাঠানো চিঠিটা পড়বার চেষ্টা করে। চিঠিটা এসেছে নিউ ইয়র্ক থেকে। চিঠিটা লেখা আছে, আমি আর এখন ফিরতে পারবো না, তবে তোমাদের দুজনের জন্য কিছু পাঠাবো। ওখানে আমার আকর্ষণের কিছু নেই, উনি আমার সৎমা, তাই সে কথাটা তোমাকে জানানো হয়নি। এখানে আমি আবার বিয়ে করেছি, রোজি আমার বিয়ে করা বউ। ওখানকার বাড়ি ঘর সব তোমারই রইল। আমার তো একটা লাইফ আছে নাকি, তাই সেটাকে এনজয় করার জন্যই আমাকে এই কাজ করতে হলো। কোনো যোগাযোগের আর দরকার নেই। কোনটা করা উচিত আর কোনটা উচিত নয় এ বিষয়ে আমি কারো মতামত নেওয়ার প্রয়োজন মনে করছি না। যতদিন বাঁচবে ততদিন ওই সম্পত্তি তোমাদের। দলিলের কাগজ আলমারিতে রাখা আছে, আশা করি কোনো অসুবিধে হবে না। ভালো থেকো, অয়ন। চিঠিটা রেখে দেয় সত্যব্রত। তার সারা শরীর দিয়ে একটা ঝড় বয়ে যায়। এখন কি করবে সে? ঘরের ভেতর যে মহিলা অচৈতন্য হয়ে পড়ে আছে তার চোখে মুখে জল দেবে, নাকি বৃদ্ধা মহিলাকে জানিয়ে দেবে তার ছেলের নতুন ফরমান? সত্যব্রত আর দাঁড়িয়ে থাকতে পারল না। সাইকেলটা নিয়ে সেই নিঝুম দুপুরে জনাকীর্ণ এলাকা থেকে এগিয়ে যেতে চায় একজন ডাক্তারের খোঁজে, যেটা সত্যব্রতর মানবিক ধর্ম। কারণ ধর্ম আর কর্মের সমন্বয় হল এই সত্যব্রত। সাইকেলটায় ওঠবার মুহূর্তে কানে আসে সেই বৃদ্ধার আর্তকণ্ঠস্বর, ও বৌমা, বৌমা, কি 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 হয়েছে বলো না? বৌমা, কোথায় কোথায় তুমি? বৌমা, ও বৌমা, কথা বলছো না কেন গো? কেউ 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 আছো? কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ শুনতে? আমার বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, কোথায় গেলে বলো তো? ও বৌমা! শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।